নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল ৬টা, আর বেদ কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছে। আর এই সময় কিন্তু কোনো দিনই ওঠে না। তো ওর বাবা আজকে তাড়াতাড়ি বের হয়ে গেছে, আর আমিও উঠে পড়েছিলাম জন্য ও পাশে কাউকে পায়নি, তাই উঠে পড়েছে। আর এমনিতেই কিন্তু ও ঘুমায় 2টার পরে, তা আমিও ভাবছিলাম যে ওর পাশে একটু এসে শুবো, কিন্তু তার আগে উঠে পড়েছে। তো এখন তো চেষ্টা করবো ওকে ঘুম পাড়ানোর। আর আপনাদেরকে বলেছিলাম না যে বেদ হামাগুড়ি দেওয়া শিখে গেছে। দেখুন, ও এভাবে হাত দিয়ে ঠেলে ঠেলে, পা দিয়ে ঠেলে ঠেলে আগায়। বেশিক্ষণ কিন্তু বসে থাকতে পারে না, মানে এত চঞ্চল, এত হাত পা নাড়াচাড়া করে যে বসিয়ে রাখলে কিন্তু ওই মানে হাত পা নাড়াচাড়ার চোটে কিন্তু নিচে পড়ে যায়। তো এদিকে কিন্তু আবার হামাগুড়ি দেওয়া শিখে গেছে, আর হামাগুড়ি দেওয়া শিখে গেছে জন্য কিন্তু আমার কিন্তু একটা এক্সট্রা টেনশন শুরু হয়ে গেছে এখন। ওই কিন্তু একা বিছানা রেখে কিন্তু যাওয়া যায় না, আর যেহেতু আমি আমার একাই সব কিছু করতে লাগে, তাই কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে ওর এই হামাগুড়ি দেওয়ার পর থেকে। তো দেখি একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় নাকি। তো কারণ একা একা নিয়ে তো রিস্ক, কোনো সময় বিছানা থেকে দেখা গেলো পড়ে গেল। আর ও যবের থেকে আগানো শিখে গেছে তবের থেকে না, ও বিছানায় একটু কম থাকতে চায়। ও যেই দেখে যে বিছানায় আশেপাশে কেউ নেই, ও চেষ্টা করে বিছানা থেকে নামার, মানে ঝুলে পড়ে সামনের দিকে। তো ওইটাই ভয় লাগে যে কোন দিন পড়ে গিয়ে মাথা টাথা না ফেটে যায়। তো আর ওকে তো আটকিয়ে রাখা যায় না, ও এত স্পিড ও আগানোর। তো কিছু কোনো খেলা করুক, এইভাবে খেলতে খেলতে যদি ওর একটু পরিশ্রম হয় তাহলে যদি তাড়াতাড়ি ঘুমায়। আর ওকে তো একা রেখে তো আমি কাজ করতে যেতেই পারবো না, কারণ বাসি কাজ বলতে যেগুলো থাকে সেগুলো তো একটু সময় লাগে, আর ওকে তো একা রেখে যাওয়া সম্ভব না। তো ও ততক্ষণ বিছানাগুলো আমি তুলে নেব, ততক্ষণ একা একাই বিছানার মধ্যে ঘোরাঘুরি করতে থাক। এভাবেই খেলতে গেলে যদিও টায়ার্ড হয়ে যায়, তখন ওকে ঘুম পাড়ানো সহজ হবে। তো ততক্ষণ আমি টুকটাক কাজগুলো করতে থাকি। আর যদি দেখি সময় পার হয়ে যাচ্ছে, ও ঘুমাচ্ছে না, তাহলে কিন্তু আমি পাশের ঘরে যে কাকু কাকিমা থাকে, মানে ওর দাদু দিদান হয়, তাদের কাছে দিয়ে আসবো। তারপরে আমি কিন্তু বাকি কাজগুলো করব। এই যে দেখুন, ও কিন্তু দাদু দিদানের ঘরে গিয়েছিল, এসে ঘুমিয়েও পড়েছে, আর আমি তার ফাঁকে কিন্তু সব কাজগুলো করে ফেলেছি। তো এখন ঘুমিয়ে থাকতে থাকতে আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে বাজার থেকে এনেছে চিংড়ি মাছ। তো যেহেতু মাছ আমাদের কেটেই আনে, তো ওই মাছগুলোকে কীভাবে কেটে দিয়েছে দেখুন, শুধু মাথাটা কেটে দিয়েছে, আর পিঠের যে একটা রগের মতন থাকে, সুতোর মতন, সেটাকে মানে বের করে দিয়েছে। তো আমি এখন পাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনি তো চিংড়ি মাছ পরিষ্কার করতে বেশি সময় লাগেও না, আর চিংড়ি মাছ তো একটু পরিষ্কার মাছই হয়। আর আমি কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করি। আর আজকে কিন্তু প্রায় অনেক দিন পরে এই মাছটা রান্না করছি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মনে আছে একদিন রান্না করেছিলাম, তখন মনে আমার 3 মাস কি 4 মাস ছিল প্রেগনেন্সির। তো তারপরে তো আর রান্না করা হয়নি। তো আজকে প্রায় অনেক দিন পরেই আনলো। আর এত গরমে না মাছ টাছ তো খেতে ভালো লাগে না। আর তাছাড়াও আমাদের এখানে যা চিংড়ি মাছের দাম, আর আমার পছন্দের যে দুটো মাছ চিংড়ি আর ইলিশ, সেই দুটোই কিন্তু দাম এখানে একদম আগুন। এই যে দেখতে পাচ্ছেন এইটুকু মাছের দামই 120 টাকা। কয়েকটা মাছ মাত্র, তা যেহেতু আমরা দুজন, তাই আমাদের কিন্তু এই কটা মাছই কিন্তু হয়ে যাবে। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব যতক্ষণ না বেদ উঠে পড়ে। তো উঠলে তো আর ওকে কোলে নিয়ে তো আর মাছ পরিষ্কার করা যাবে না, তাই আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি মাছগুলোকে পরিষ্কার করার জন্য। আর আপনারা কারা কারা আমার মতন চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। আর চিংড়ি মাছ যেহেতু পরিষ্কার মাছ, তাই এগুলো কিন্তু ধোয়ার বেশি প্রয়োজন হয় না। আর অ্যাকচুয়ালি চিংড়ি মাছ তো আর মাছ না, এটাকে জলের পোকা বলে, আর আমরা তো মাছই বলি। তো বেদ কিন্তু উঠে পড়েছে, আর এখন কিন্তু আমার কোলে, তাই আমি ওকে কোলে নিয়ে কিন্তু এক হাতে কিন্তু মাছটাকে ম্যারিনেশন করছি। মাছটাকে আমি এইভাবেই লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব। তারপরে আমি বেদকে স্নান করাবো তেল মালিশ করে, ততক্ষণ মাছটা ম্যারিনেশন করা থাক। আর ততক্ষণ আমি চিন্তাও করব যে মাছটা কী দিয়ে রান্না করব। তো আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো ভাতটাকেও নামিয়ে নেব। আর আজকে বাইরে কি রোদ দেখুন, তাকানোই যাচ্ছে না, প্রচণ্ড রোদ আর গরম। তো বেদকে তো স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও কিন্তু এখন সলিড কিছু খেলো না, একবারে ও লাঞ্চ করবে।
তো আর এরপরে এইদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি মশলা করার জন্য। আর আমি আদা রসুন আর টমেটোটা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব চিংড়ি মাছে দেওয়ার জন্য। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকেও আমি কুচি করে নিচ্ছি। আর আমি চেষ্টা করি যে কাজগুলো দু হাতে করতে হয় সে কাজগুলো কিন্তু মানে করে রাখার, কারণ বেদ যদি উঠে পড়ে ওকে তো কোলে এক হাতে তো কোলে নিয়ে রাখতে লাগে, তাই এক হাতে করা যায় সে কাজগুলোকে আমি মানে পরে রেখে দিই। আর দু হাতে করা কাজগুলো কিন্তু আমি আগে করে ফেলি যতক্ষণ ও ঘুমিয়ে থাকে বা পাশের ঘরে থাকে কাকু কাকিমার কাছে। তো রান্না তো করবো ছোটো আলু দিয়ে, আর এই আলুগুলো তো খেতে অনেক টেস্ট, কিন্তু এই আলুগুলো যেদিন রান্না করতে হয় সেদিন তো একদম মাথায় বাড়ি, কারণ এগুলো ছুলতেই মানে 1 ঘন্টা সময় লাগে। আর আজকে যেহেতু বেদের বাবা বাড়িতে আছে, আজকে তো 1 মে, শ্রমিক দিবসের জন্য ছুটি আছে, একটু সময় দিতে পারবে, তাই কিন্তু আমি এই রিস্কটা নিয়েছি। নাহলে কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতাম। আবার পরে ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে আবার ডাল করতে লাগবে, আবার এক্সট্রা ঝামেলা, তার থেকে ছোটো আলু দিয়ে চিংড়ি মাছটাকে ঝোল করি মাখা মাখা করে, তাহলে আর ডাল করতে হবে না। আর সেই রান্না তো করবোই 1 তরকারি ভাত, আপনারা জানেনই যে আমি প্রায় 1 তরকারি ভাত ডাল ভাত এগুলোই করি, কারণ আমার তো মানে সময়ও হয় না, ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ ওকে নিয়ে আগে তো আমার কাছে বাচ্চাটা না, আমার তো রান্না করলে তো চলবে না। যাই হোক, এদিকে কিন্তু আলুগুলোও কিন্তু আমার খুব ভালোভাবে ছোলা হয়ে গেছে। তো এখন আমি কড়াইটাকে চাপিয়ে দিই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। আমি কিন্তু পটল ভাজবো। মার কাছে শুনেছিলাম 1 তরকারি ভাত ছেলেদেরকে দেওয়া যায় না, তার জন্য আমি 2টো পটলও কেটে নিয়েছি। আর যখন আমার কাছে সময় থাকে না তখন আমি এইভাবেই পটল টটল বা কোনো কিছু ভাজি, একবারে কড়াইয়ের মধ্যে লবণ আর তেল দিয়ে তেলটাকে গরম করি, তাহলে আগের থেকে মানে মেখে রাখতে হয় না লবণ হলুদ। তো বেশি না, কিন্তু শুধু 2টো পটলই ভাজবো। তো পটলগুলো এইদিকে ভাজতে দিয়ে আমি কিন্তু বারবার কিন্তু বেতে গিয়ে দেখে আসি। রান্না এই ঘরে করি, কিন্তু মনটা কিন্তু আমার ওইখানেই থাকে, কারণ বলেছিলাম না যে ও আগানো শিখে গেছে, তা টেনশন হয় যে কোন সময় উঠে পড়বে। আর ও কিন্তু উঠলেও কিন্তু কান্নাকাটি করে না, অন্য বাচ্চা কাচ্চা যেমন আছে না যে ঘুমের থেকে উঠে পড়লে চিৎকার করে কান্নাকাটি করবে, তা কিন্তু ও করে না। তো এই জন্য কিন্তু বারবার কিন্তু ওকে আমার দেখতে হয়, উঠে দেখা গেল যে কোন সময় নিচে পড়ে গেল, তো বারবার এসে ওকে দেখে যাই। আর ও ঘুমিয়ে আছে, ওর লাঞ্চটাও ততক্ষণ আমি প্রিপারেশন করে নেই। তো এইদিকে আমি কিন্তু আজকে ওকে ভেজিটেবল স্যুপ বানিয়ে দেব, কারণ সলিড খাওয়ার পর থেকে, সলিড যবে থেকে শুরু করেছে তবে থেকে কিন্তু ওর পটিটা একটু শক্ত হয়ে গেছে। এমনি প্রতিদিনই করে 2বার 1বার, কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই ভাতটা আমি প্রতিদিন ওকে দিচ্ছি না, ওকে আমি ওটস ডালিয়া এইসবই দেই, আর ভাতটা কিন্তু অতটাও পছন্দও করে না। তো আজকে ভাবলাম যে প্রচণ্ড গরমও আছে, তাই অল্প ডাল আর এই সবজিগুলো দিয়ে একটু স্যুপ বানিয়ে দেবো। তা আমি কীভাবে স্যুপ বানাই সেটা তো আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মানে সবজির থেকে সবটা স্যুপ যাতে বের হয় খুব ভালোভাবে, যাতে প্রেসার কুকারে সিটি দেওয়ার পর যাতে গলে যায়, তার জন্য কিন্তু আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। এমনি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেও হয়, কিন্তু আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আজকে। তো সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, বিট, টমেটো, বিনস আর মিষ্টি আলু। এমনি কিন্তু আমি মিষ্টি কুমড়োও দেই, তো আজকে আমি মিষ্টি কুমড়োটা দিলাম না, নর্মাল আলুটাও দিলাম না, আমি মিষ্টি আলু, গাজর, বিট দিলাম। আর ওইদিকে কিন্তু আমার পটল ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমি ওই পটল ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর পটল ভাজার পরে কেন জানি তেলটা যে কেন এত কালো হয়ে যায় সেটা আমি আজ পর্যন্ত এই লজিকটা বুঝলাম না। ওই তেলের মধ্যে না পরে কিছু রান্না করা যায় না, আবার তেলটাকে তো আর ফেলানো সম্ভব না, তো এই জন্য ওই তেলের মধ্যেই রান্না করে ফেলছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, আর একদম কড়া লাল করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো। তো আবার গিয়ে একটু দেখে আসি বেদকে যে ও কী করছে, একটুখানি আওয়াজ পেলাম তো মনের মধ্যে একটা ভয় সবসময় থেকেই যায় যে কী করছে কি না করছে, তো না ঘুমিয়েছে। তো এই তো 1 ব্যাচ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিব, তুলে নিয়ে আমি বাকি পরেরগুলোকেও ভেজে নেব। আর আজকে প্রায় অনেক দিন পর চিংড়ি মাছ খাবো, তো চিংড়ি মাছ ভাজার সময় যে একটা গন্ধ বেরোচ্ছে না, মানে এমনিতেই খিদে পেয়ে যাচ্ছে। তো চিংড়ি মাছ তো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরা,
তো ফোড়নটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি দিলে তো তরকারির কালারটাও সুন্দর হয় আর টেস্টও হয়। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে, আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন হলুদ আর লবণ। আর হলুদ তো তেলের মধ্যে দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেও সবজির কালারও কিন্তু সুন্দর হয়, তাই হলুদের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ। এর ফলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পরে কিন্তু নামানোর আগে কিন্তু আরেকবার টেস্ট করে পরে আমি লবণটা দেব। আর এইদিকে তো মশলাটাও আমার করা হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে ধনিয়া আর জিরাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর তো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। আর মিক্সচার মেশিনের জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো, মশলাটা কেন নষ্ট করি আর। তো এখন খুব ভালোভাবে এটাকে কষাবো ঢেকে যতক্ষণ না মশলাটা গায়ের থেকে তেল ছেড়ে আসে। এর মধ্যে কিন্তু দেওয়ার মতন আর কোনো মশলা নেই, সব কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে আর নিচেও কিন্তু হালকা হালকা লেগে গেছে। আর দেখে বুঝতেই পারছেন কড়াই থেকে কিন্তু মশলাটা মানে একদম ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধও চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ আমি কষাবো, যাতে আলুর ভিতরে যাতে মশলা লবণ টবণ যাতে ঢুকে যায়। তো এখন এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। আর আমি ঠান্ডা জলই দিচ্ছি, কারণ গরম জল করার মতো না সময় হলো না। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু ভালো হয়। আর যেহেতু সেদ্ধ আলু দিয়ে করছি তাই কিন্তু জলটাকে আমি একদম কম দিলাম। তো জলটা ফুটে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। গরম মশলা তো দিব না। এই দেখুন রান্নাও কিন্তু হয়ে গেছে, যেহেতু ভাতের সাথে সার্ভ করবো তাই কিন্তু এখানে আমি একটু গ্রেভিটা একটু বেশি রেখেছি। আর গরম মশলা আমি কিন্তু দেইনি, কারণ প্রথমে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু জানাবেন, আর কারা কারা পছন্দ করেন সেটাও জানাবেন। আর রান্না হয়ে গেছে, তো এখন আমি বেদের এই খাবারটা তৈরি করে নেব। এই যে দেখুন এখন হচ্ছে বিকেল বাজে 4:30, আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, বেদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এখনও শুয়ে আছে। আর মানে ঘুমটাও প্রচণ্ড ক্লিয়ার হয়েছে, তো তাই মনটা একটু ভালো আছে। আর এখন তো ওর বাইরে যাওয়ার মানে পালা, 5টা বাজলেই তো বাইরে যেতে হয়, ওকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে যেতে হয়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আর আপনাদের কাদের কাদের ঘরে আমার বেদুর মতন ছোট্ট একটা বাচ্চা আছে আপনারা অবশ্যই সেটা জানাবেন। আর ওকে আশীর্বাদ করবেন, ও যাতে ভালো থাকে সুস্থ থাকে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন।